গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি এই ধরনের বক্তব্য সরিয়ে নিতে বিটিআরসিকেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে প্রসিকিউশন। পরে এই বিষয়ে ৩ বিচারপতির ট্রাইব্যুনালে চলে শুনানি। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা জুলাই-অগাস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি ভারতে পালিয়ে থাকা অবস্থায় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এসবের মধ্যে যা হিংসা বিদ্বেষ ছড়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করা হয়েছে। এর আগে গত 15ই অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, ট্রাইব্যুনালের নির্দেশনায় কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, 5 আগস্ট ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এর পরেই আমরা দেখেছি যে ভারতে থাকা অবস্থায় তিনি বিভিন্ন যে বার্তা, সেই বার্তাগুলো দলীয় নেতাকর্মীদেরকে দিচ্ছেন এবং তাদের মাধ্যমে আসলে সেগুলো ছড়িয়ে দিতে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে বেশ কয়েকটি বক্তব্য তার প্রচারিত হয়েছে। এবং একই সাথে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে মামলা হয়েছে এবং এখন পর্যন্ত অনেকগুলো হত্যা মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। এইসব মামলার ব্যাপারেও তিনি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো প্রচার হয়েছে। এবং আজকে প্রসিকিউশন থেকে আমাদেরকে যেটি আসলে বলা হয়েছে যে এই বক্তব্যগুলোর মধ্যে একটি বক্তব্য আছে যে 277টি মামলা হয়েছে, অর্থাৎ 277 জনের মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিশ্চিত করা হয়েছে, এমন একটি কথা কিন্তু আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে। এই বক্তব্যগুলো যখন আসলে বিভিন্ন সময় তিনি দিচ্ছেন এবং তার নেতাকর্মীদের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিতে বলছেন, এর পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন, তারা আদালতে আবেদন করেন যে তার বিদ্বেষমূলক বক্তব্য যে প্রচার হচ্ছে, এরপরে মামলার বাদী, মামলার যারা সাক্ষী আছেন তারা ভয় পাচ্ছেন এই বিদ্বেষমূলক বক্তব্যগুলো যেন আর কোনোভাবে প্রচার করা না হয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলো নিষেধাজ্ঞা চেয়ে আজকে মূলত আবেদন করা হয়েছিল, এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান, তিনি সহ 3 সদস্যের আর যে আদালতের তারা আজকে এই যে রায়টি, সেই রায়টি দিয়েছেন এবং রায়ে বলা হয়েছে যে শেখ হাসিনার বিদ্বেষমূলক কোনো বক্তব্য কোনো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে ইউটিউব, ফেসবুক এগুলো যদি দেশের বাইরে থেকে কোনো বক্তব্য আসলে প্রচার করা হয় সেক্ষেত্রে আসলে কি করা হবে, যেহেতু এগুলো বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউটর আছেন তিনি আমাদেরকে যেটি আসলে জানিয়েছেন যে এই ফেসবুক, ইউটিউবকেও তারা চিঠি দেবেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম, সেই নিয়মে বলা আছে যে এই ইউটিউব, ফেসবুকেও কোনো ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য যেটি আসলে কোনো মামলাকে প্রভাবিত করে, এই ধরনের কোনো বক্তব্য আসলে প্রচার করা যাবে না। এই কারণে তারা ইউটিউব যে ফেসবুক, সেই ইউটিউব ফেসবুককেও তারা চিঠি দেবেন, এমনটি কিন্তু আসলে বলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে এই যে আজকের যে রায়, সেই রায়ে শেখ হাসিনার যে হেইট স্পিচ হিসেবে যে স্পিচগুলো গণ্য করা হয়, সেই বক্তব্যগুলো প্রচারের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে তিনি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন কিনা, তবে এখানে বলা হয়েছে সাধারণ বক্তব্য তিনি দিতে পারবেন,
তবে কোনো ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য যেগুলোতে উস্কানি ছড়ায় এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারবেন না, এবং সেই বক্তব্যগুলো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম প্রচার করতে পারবে না। এবং এর আগে তার বক্তব্য যেসব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে সেই বক্তব্যগুলো তুলে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং আদালত থেকে বিটিআরসিকেও সেই নির্দেশনা দিয়েছে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে কতদিনের মধ্যে এটি কার্যকর হবে, তারা বলছেন যে খুব দ্রুত, অর্থাৎ আজকের থেকেই এই কার্যকর যে কার্যক্রম সেই কার্যক্রমটি আসলে শুরু হয়ে গেছে। তো আমার কাছে এই যে নিষেধাজ্ঞার যে রায়টি সেই রায় নিয়ে এটি ছিল সবশেষ। আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা নিয়ে আরো আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ। জনাব সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ট্রাইব্যুনাল তো নির্দেশনা দিয়েছে, কিন্তু এগুলো বাস্তবায়নের দায়িত্ব তো সরকারের বিভিন্ন সংস্থার, সেটি বাস্তবায়ন কিভাবে করা যাবে? জি, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 5ই আগস্টের পর থেকে দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আসছেন, যেগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই হেট স্পিচ গুলো বিদ্বেষপূর্ণ, এগুলো একটি দেশে অশান্তি সৃষ্টি করতে পারে। আমরা এই বক্তব্যগুলো যেগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেগুলো রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এগুলো প্রচার না হয় সেজন্য আমরা সরকারের বিটিআরসি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বরাবর নির্দেশনা চেয়ে একটি ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 23A এবং 23B সংশোধিত আইনের ট্রাইব্যুনাল আমাদের সে আবেদন মঞ্জুর করেছেন এবং ইতিমধ্যে যেগুলো ভাইরাল হয়েছেন সেগুলো রিমুভ করতে বলেছেন এবং ভবিষ্যতে যেগুলো সম্প্রচার না হয় সে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই সুলতান মাহমুদ, বিটিআরসি কে যেমনটি আপনি বলছিলেন যে নির্দেশনা এগুলো সরিয়ে ফেলার কথা বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই বক্তব্যগুলো যদি সরাতে বলা হয় তাহলে এটি আসলে কতটা সহজ হবে? যদি প্রশ্নটা বুঝতে পারলাম না, একটু বলবেন। আপনারা বলছেন যে বিটিআরসি কে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্যগুলো আপনারা সরাতে বলেছেন, কিন্তু এটি কতটা সহজ হবে এই কাজটা? এটা তো অবশ্যই সহজ হবে, এটা তো আইনেই বলা আছে, বিটিআরসির এখানে আইনেই বলা আছে যদি কোনো বক্তব্য ফ্রিডম অফ স্পিচ আছে কিন্তু সেটা যদি ম্যালিসিয়াস হয়ে থাকে, হেট স্পিচ বিদ্বেষপূর্ণ হয়ে থাকে, তাহলে এটা অপারেশন করতে পারবে। সেটা আপনার বিটিআরসির আইনেই বলা আছে এবং আমাদের সংবিধানের আর্টিকেল 39 সেখানেও বলা আছে। সো দেয়ার উইল বি নো বার টু রিমুভ দ্য ম্যালিসিয়াস স্পিচ। বি.এম. সুলতান মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করা সংবিধানের ৫ম সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রায় ১৭ই ডিসেম্বর। সকালে শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১৯শে অগস্ট তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জনের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। ২০১১ সালের ৩০শে জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সংবিধানের ৫ম সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। আজকে কবে রায়ের জন্য এই মামলা আসবে তা নির্ধারণের তারিখ ছিল। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে ১৭ই ডিসেম্বর ২০২৪-এ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। দুদকের অর্থ পাচার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে হাইকোর্ট। তার ৭ বছরের কারাদণ্ড বাতিল করে এই আদেশ দেন আদালত। দুপুরে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আইনজীবীরা জানান ২০১৯ সালে এই মামলায় বিচারিক আদালত গিয়াসউদ্দিন আল মামুনকে
7 বছরের সাজা দেয়। একই সাথে 12 কোটি টাকা অর্থদণ্ড ও 6 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। 2011 সালের ক্যান্টনমেন্ট থানায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 2012 সালের আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় 1 নম্বর আসামি এই চন্দন দাস। পুলিশ জানিয়েছে, চন্দন চট্টগ্রাম থেকে পালিয়ে ভৈরব স্টেশন অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 26শে নভেম্বর রঙ্গম সিনেমা হলের গলিতে সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে 6টি। গত রাত আনুমানিক 12টার দিকে ভৈরব থানা এলাকার মেথরপট্টি থেকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে এই চন্দন দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়। মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। বাহিনী আগের মতো মরণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়েও নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইজিপি। জঙ্গিবাদের আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সরকার ট্রাভেল অ্যালার্ট দিলেও এ ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশ মহাপরিদর্শক বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড ঘটলেও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রনীতিমালা তৈরির প্রয়োজন। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কিরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। সারা দেশে এসব মামলা তদন্তে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে 8টি টিম গঠন করা হয়েছে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। ছাত্র আন্দোলনে গুলি বা সরাসরি হত্যার নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন আইজিপি। বাহিনীর কেউ এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করলে তাদের পরিবর্তনের তাগিদ দেন পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে হত্যা করা হয়েছে তরুণী শাহিদা ইসলামকে, জানিয়েছে পুলিশ। ছিনতাই, হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে লুটের অস্ত্র দিয়ে। অভিযানের পরও উদ্ধার হয়নি হাজারেরও বেশি অস্ত্র, এর বেশিরভাগই পিস্তল। হাত বদল হওয়ায় এসব অস্ত্র কাদের কাছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। গোয়েন্দা তথ্য ছাড়া এসব অস্ত্র উদ্ধার সম্ভব নয় বলছেন বিশ্লেষকেরা। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে শনিবার পরিকল্পিতভাবে শাহিদা ইসলামকে গুলি করে হত্যা করে তারই কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। এ হত্যায় ব্যবহার করা হয় 5 আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুট হওয়া পিস্তল। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, 5 আগস্টের পর থেকে ঢাকাসহ সারা দেশে লুট হওয়া অস্ত্র দিয়ে চলছে নানা অপরাধ। ঢাকা মহানগর এলাকায় অস্ত্র লুট হয় 1898টি, এর মধ্যে উদ্ধার হয় 1217টি। এখনও মেলেনি 681 অস্ত্র। সারা দেশে লুট হওয়া 5749টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে 4500।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চললেও পিস্তলের মতো ছোট অনেক অস্ত্র রয়ে গেছে অপরাধীদের হাতে। তাদের সম্পর্কে তথ্য না থাকায় অন্ধকারে পুলিশ। অবৈধ অস্ত্র সংক্রান্তে কিন্তু আমাদের প্রতিনিয়তই মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন মেসেজ আসছে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে এবং কার্যক্রমটি চলমান রয়েছে। সরকার যতদিন প্রয়োজন মনে করবে এই কার্যক্রমটি কিন্তু অব্যাহত গতিতে চলবে। আসলে এটা সুস্পষ্টভাবে বলা মুশকিল যদি যেসব অবৈধ অস্ত্র কার কাছে আছে বা কার হাতে আছে, তবে আমরা কিছু যে গোয়েন্দা তথ্য আছে সেই গোয়েন্দা তথ্য মোতাবেক আমরা কাজ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন জননিরাপত্তায় এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা প্রয়োজন, তবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া অভিযান চালিয়ে লাভ হবে না। একটি নির্দিষ্ট ছক বা পরিকল্পনার ভিত্তিতে তাদের কাজগুলো করতে হবে। অনেক সময় অন্ধকারে হাঁটলে যে ধরনের বাস্তবতা বা ফলাফল তৈরি হবে তার থেকে একটি প্ল্যান নিয়ে উদ্ধার অভিযান, একটা পরিকল্পনার মধ্যে দিয়ে উদ্ধার অভিযানগুলো পরিচালনা করলে সেখান থেকে অধিকতর ফলাফল বা ইতিবাচক প্রভাব বা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লুট হওয়া অস্ত্র বিক্রির সময় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। শীর্ষ সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র পৌঁছানোর শঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ, অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফি আদায় করছে বসুন্ধরা গ্রুপ। 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে বকেয়া পরিশোধের চিঠি দেওয়া শুরু করেছে ডিএনসিসি। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা, কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা। অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে। সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি, অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে, আমরা বাস করি এই সিটিতে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতেছে আমার কাছে, এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে। মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনও রাজুক ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই, বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন। বসুন্ধরা গ্রুপের দাবি, সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক। আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ। এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট, ড্রেন, সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে। এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা, একটা ইয়ে আছে আর কি, সমন্বয় করে কাজ করে। ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা। ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয়। এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ, কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতিতে জড়িতদের তালিকা দাবি ক্যাবের। ব্যক্তি মালিকানাধীন কেন্দ্রের চুক্তি বাতিলের দাবি।
মতিঝিল কমলাপুর রুটে মেট্রো রেলের নির্মাণ কাজ ৪৫% শেষ, আগামী বছরের শেষেই যাত্রী পরিবহন। সীমান্তে এখন কোনো ধরনের উত্তেজনা নেই, তবে ভারতীয় গণমাধ্যম এখনও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো দেশ নিয়ে এমন মিথ্যাচারের নজির নেই সারা বিশ্বে। সাংবাদিকদের দেশের প্রকৃত অবস্থা প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কিছুটা সময় প্রয়োজন, তবে এর মধ্যে নানামুখী প্রচেষ্টার ফলে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এইরকম একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে, আমন্ত্রণ পরের আয়োজন।